আসসালামু আলাইকুম। এই ছবিটা আমার কলেজের সামনে তোলা। আমার কলেজ যশোর ক্যান্টনমেন্ট কলেজ। এখানে আমি আমার কলেজ জীবনে ২ বছর পড়াশোনা করছি। এই ভিডিওটা স্পেসিফিকভাবে যারা এবার নতুন কলেজে উঠতেছে, এইচএসসি ২৮ ব্যাচ কিংবা তুমি বলতে পারো এসএসসি ২৬ ব্যাচ তাদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার কলেজ লাইফের অনেক এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমার ২ বছরের কলেজ লাইফ একদম রোলার কোস্টারের মতো ছিল। মানে আমি আমার কলেজ লাইফ আমার লাইফের সবচেয়ে বড় ট্রানজিশন পিরিয়ড হিসেবে মনে করি। আমি আমার জীবনে যতটুকু অ্যাচিভ করতে পারছি, যতটুকু মানুষ হিসেবে ব্যক্তিত্ব সম্পন্ন হয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং আমি গেইন করছি আমার কলেজ লাইফ থেকে। এবং কলেজ লাইফে সবচেয়ে বেশি ডাউন ফেজ গেছে আমার লাইফের। এখান থেকে কামব্যাক করে লাইফে আবার আস্তে 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 ভালো করা, অ্যাচিভমেন্টগুলো অর্জন করা, এই দিকে মেন্টাল স্টেবল হওয়া, অনেক কিছু আছে। তো আমি তোমাকে এই ভিডিওটা বানিয়ে কয়েকটা জিনিস শেখাইতে চাই যে তোমার কলেজ লাইফ কত দ্রুত যাবে, তোমার কলেজ লাইফে কী কী চ্যালেঞ্জেস আসবে, তোমার কলেজ লাইফ কেমন হবে। এই ভিডিওটা যেই দেখছেন, যেই ইন্ট্রোর কয়েক সেকেন্ড এই ভিডিওটা দেখতেছেন, আপনার সামনে এই ভিডিওটা গেলে যারা সামনে কলেজে উঠবে তাদেরকে ডেফিনেটলি এই ভিডিওটা দিবেন, যাতে তারা দেখে তাদের আগামী ২ বছর প্রপার প্ল্যানিং করে আগাতে পারে। কলেজ লাইফ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফেজ অফ আর লাইফ। আমাদের জীবনে কলেজ লাইফ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফেজ, এবং এই ফেজে আমাদের লাইফের মেজর মেজর ডিসিশনগুলো চলে আসে। এবং সবচেয়ে বড় কথা, এই সময় আমরা টিন এজে থাকি, যার কারণে দেখা যায় যে অনেক ডিসিশন ইমোশন থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আমার কলেজ লাইফে আমি দেখছি আমার চেয়ে অনেক বেশি পোটেনশিয়াল স্টুডেন্ট কলেজ লাইফে আমার চোখের সামনে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়া মানে হচ্ছে যে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যে নেশার জগতে ঢুকে যে অনেক মানে লাইফে একদম ডাউন হয়ে গেছে। বাট তারা আমার চেয়ে বেশি পোটেনশিয়াল ছিল, তারা আমার চেয়ে অনেক ভালো জায়গায় পৌঁছাইতে পারতো, আরও ভালো করতে পারতো, তারা তাদের ফ্যামিলিকে আরও সম্মানিত করতে পারতো, বাট করতে পারে নাই। কারণ হচ্ছে ইমোশনাল অনেক ডিসিশন নিয়ে তাদের লাইফটাকে নষ্ট করে ফেলছে। সো এই সময়টা যেহেতু আমাদের জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইম, এই জন্য আমি আমার কলেজ লাইফের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার ডিসিশন নিছি, যাতে তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের কলেজ লাইফ সম্পর্কে ধারণা পাও। চলো আমরা আমাদের কলেজ লাইফ সম্পর্কে অনেক কিছু জানবো। আমার কলেজ লাইফ সম্পর্কে জানবা। কয়েকদিন আগে আমি আমার কলেজের সামনে গেছিলাম, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সামনে। ওখানে যে একটা ভিডিও বানাইছিলাম স্মৃতিচারণ করে, এবং মারাত্মক ভাইরাল হয়েছিল ভিডিওটা। আমার কলেজের যত অ্যালামনাই আছে দেখলাম সবাই শেয়ার দিছে ভিডিওটা, এবং সবাই খুব পছন্দ করছে। তারাও তাদের কলেজ জীবনের ওই আবেগগুলা এই ভিডিওটা দেখে ফিল করা শুরু করছে। সো ভাবলাম তোমাদের কলেজ লাইফ সম্পর্কে বলতে যে এই ছবিটা রাখি, আমার সাথেও একটু ইমোশনালি কানেক্টেড হও তোমরা, যেহেতু এই ভিডিওটার সাথে আমি একটু ইমোশনাল হয়ে গেছি। এটা হচ্ছে আমার কলেজের ক্যাম্পাস। আমার কলেজের ক্যাম্পাস অত্যন্ত সুন্দর একটা ক্যাম্পাস। এটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন। এই জায়গা থেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ সব কিছু হয়। প্রিন্সিপাল এখানে বসে, প্লাস হচ্ছে প্রশাসনিক কর্মকাণ্ড এই জায়গাতে হয়। এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে হচ্ছে একাডেমিক ভবন আছে, ওই যে ওই সাইডে একাডেমিক ভবন আছে, এই জায়গাতে একাডেমিক ভবন আছে। তো আমি হচ্ছে আমার কলেজে যখন পড়ি তখন ABCD সায়েন্সের 4টা সেকশন ছিল। 4টা সেকশনে 100 করে 400 স্টুডেন্ট। তো আমি এ সেকশনে ছিলাম। এ সেকশনে এই জায়গাতে ক্লাস হইতো, এই যে 2 তলা যে একাডেমিক বিল্ডিংটা আছে না, এই 2 তলা একাডেমিক বিল্ডিংয়ের একদম নিচে সম্ভবত রুম নাম্বার ছিল 101। আমার ক্লাস এখানে হতো। এ আর বি এর ক্লাস 101 102তে হতো। আর ওই সাইডে 103 104 ছিল। ওই সাইডে হচ্ছে নিচের 2টা রুমে সি এবং ডি এর ক্লাস হতো, উপরে আর্টস কমার্সের ক্লাস হতো। আমাদের সময় এটাই ছিল একাডেমিক বিল্ডিং। এখন পিছনে আরো বড় বড় একাডেমিক বিল্ডিং বানাইছে, জিমনেশিয়াম বানাইছে, অডিটোরিয়াম বানাইছে, সেই বড়। এখন কলেজে সেই রকম অবস্থা। আমাদের সময় অনেক ইমপ্রুভ ছিল, বাট এখন আরো বেশি ইমপ্রুভ। আমি রিসেন্ট গত বছর হচ্ছে আমার কলেজে গেস্ট স্পিকার হিসেবে গেছিলাম। গেস্ট স্পিকার মানে কি, আমার কলেজে যারা বর্তমানে পড়াশোনা করছে তাদের একটা সেমিনার নিতে। তো অডিটোরিয়ামে, বিশাল বড় অডিটোরিয়ামে প্রিন্সিপাল সহ আমার সাথে একটা সেমিনার হয়েছিল। আমি প্রায় 1.5 ঘন্টা ওই সেমিনারে কথা বলছিলাম, স্টুডেন্টদের এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন সম্পর্কে বিস্তর ধারণা দিয়েছিলাম। আমাকে প্রিন্সিপালই তখন হচ্ছে আমন্ত্রণ জানাইছিল। তো এটা আমার জন্য একটা বিশাল বড় মোমেন্ট ছিল যে আমি ওখান থেকে পড়াশোনা করে অ্যাডমিশন দিয়ে ভালো করে ইউনিভার্সিটি শেষ করে, ইউনিভার্সিটি তখন শেষ হয় নাই, ইউনিভার্সিটির লাস্টের দিকে। সো ইউনিভার্সিটি শেষের দিকে এসে আমার কলেজেই অ্যাজ এ গেস্ট স্পিকার হিসেবে গেছিলাম। তো এটা খুব ভালো একটা স্মৃতি আমার জন্য, আমার কলেজ লাইফের। তো তোমরা যারা হচ্ছে যে সামনে কলেজে যাবা, তোমরা হয়তো এরকম সুন্দর কোন একটা কলেজে ভর্তি হবা। এই দেখো, এটা ক্যাম্পাসের আরেকটা এটা একদম ফ্রন্ট পোর্শন।
মেইন রাস্তা দিয়ে ঢুকেই এই পোর্শন দিয়ে শহীদ মিনার পার করে হচ্ছে যে কলেজের এই পোর্শনটা আসে। তো এটা হচ্ছে একদম ফ্রন্ট পোর্শন। এখন আমরা আসবো কলেজ লাইফ সম্পর্কে, যখন কথাবার্তা বলবো কলেজ লাইফ সম্পর্কে কথাবার্তা বলতে যে কয়েকটা ব্যাপার আমাদেরকে জানতে হবে। দেখো, তুমি যখন কলেজ লাইফে ভর্তি হবা, মানে একদম শুরুর দিকে ভর্তি হবা, তোমাদের কিছুদিন পর এসএসসি রেজাল্ট দিবে না? এসএসসি রেজাল্ট দেওয়ার পর তোমার কলেজ সিলেকশনের একটা ফেজ থাকবে। তো আমারও একদম সেম ছিল। আমি রেজাল্টের পর কলেজ সিলেকশন দিতে হয়, নির্বাচন মানে সিলেকশনের মাধ্যমে কলেজ চয়েস হয়, এটা আমি জানতাম না। আর বাংলাদেশে কয়টা কলেজে ভর্তি পরীক্ষা হয় সেটাও আমি জানতাম না। আমি যেহেতু একদম গ্রামে পড়াশোনা করছি এসএসসি পর্যন্ত, একদম গ্রামে ছিলাম, একদম গ্রামে। ধরো একদম আমার বাসা থেকে 10 মিনিট দূরে বর্ডার, আর আমার উপজেলা থেকে আমার বাসায় যেতে 1 ঘন্টা সময় লাগে, পুরো 1 ঘন্টা সময় লাগে উপজেলা থেকে আমার বাসায় যেতে। সো এত বর্ডারে। তো ওই জায়গা থেকে আমি তো জানতাম না বাংলাদেশের টপ ক্লাস কলেজ কোনগুলো আছে, সেখানে কিভাবে পরীক্ষা হয়, এগুলো আমি কিছুই জানতাম না। যখন আমার রেজাল্ট অনেক ভালো আসলো, আমি হচ্ছে যে আমার উপজেলাতে ফার্স্ট হইলাম এবং আমি হচ্ছে এসএসসিতে গোল্ডেন A+ পাইলাম। আমার এলাকা থেকে এইটা পাওয়া অনেক বড় একটা ব্যাপার। তো তখন হচ্ছে সবাই আমাকে বললো, আমার বিশেষ করে স্কুলের স্যার ম্যাডামরা বললো যে নটরডেম কলেজ, তার আগ পর্যন্ত আমি শুনি না, নটরডেম কলেজ বলে একটা কলেজ আছে, এটা বাংলাদেশে 1 নম্বর কলেজ, ঠিক আছে, খ্রিস্টান মিশনারি কলেজ, এবং আমাকে মানে কলেজ সম্পর্কে আমার ধারণা দিল। পরে আমি ওইটা শোনার পরে আমি ওয়েট করতে থাকলাম কবে এই কলেজের সার্কুলার দিবে, কারণ আমি তখন শুনলাম এবং অনলাইনে একটু সার্চ দিয়ে দেখলাম এই কলেজে ভর্তি পরীক্ষা হয়। তো আমি নটরডেম কলেজের জন্য তোমার হচ্ছে যে অ্যাপ্লাই করছিলাম। তখন অ্যাপ্লাই করার পরে কারা কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে এটা পত্রিকাতে আসতো। তো পত্রিকায় যেদিন হচ্ছে প্রকাশ হইলো, ওই পত্রিকাতে একদম রোল নাম্বার চেক করে করে দেখলাম যে আমার রোল নাম্বার আছে কিনা। পরে আমি দেখলাম যে আমার রোল নাম্বার আছে, আর অ্যাপ্লিকেশনের পরে সম্ভবত ফোনে মেসেজও আসছিল, হ্যাঁ সম্ভবত, আমার একদম এক্স্যাক্ট খেয়াল নাই, ফোনে মেসেজ আসছিল যে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা। তো ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমি ঢাকাতে আসলাম। আর এর মাঝখানে কলেজ চয়েস যখন আমি দিব, কলেজ চয়েসের জন্য আমাকে হচ্ছে যে টিচাররা গাইড করছিল, বাট আমার আব্বুর ইচ্ছা ছিল আমাকে যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়াবে। কেন? কারণ এটা আর্মি নিয়ন্ত্রিত কলেজ এবং এখানে হচ্ছে যে পড়াশোনার মান অনেক ভালো, প্রথম কথা। 2 নাম্বার হচ্ছে এখানে একটা আলাদা প্রোটেকশন আছে। শহরে যে তুমি এই কলেজের ভিতরে যখন ঢুকবা, তখন পলিটিক্যাল বা অন্য কোনো টাইপের প্রবলেম এর ভিতরে তুমি ফেস করবে না। এই কলেজে হচ্ছে তোমার আর্মি দ্বারা একটা আলাদা প্রোটেকশন আছে, ঠিক আছে। তো এইটা ভেবে আমার আব্বু চিন্তা করলো যে এই পরিবেশে যদি আমাকে দেয়, তাহলে আমার শহরে যেও পড়াশোনা প্লাস নিজের যে একটা গঠন, এটা অনেক ভালো হবে। তো তার ইচ্ছা থেকেই আমি এই যশোর ক্যান্টনমেন্ট কলেজকে আমার কলেজ লিস্টের ফার্স্ট চয়েস দিছিলাম যশোর ক্যান্টনমেন্ট কলেজ। এবার ঢাকাতে আসলাম আমি এনডিসিতে পরীক্ষা দিতে, আমার এক আত্মীয়র বাসায়, আমার ফুপুর বাসায় আমি ঢাকাতে ছিলাম এবং এনডিসিতে পরীক্ষা দিছিলাম। পরীক্ষা দেওয়ার সময় আমি তোমার হচ্ছে যে ক্যালকুলেটর না নিয়ে হচ্ছে পরীক্ষা দিতে গেছিলাম। তো ক্যালকুলেটর না নিয়ে পরীক্ষা দিতে গেছিলাম, ম্যাথমেটিক্যাল কোনো কিছু আমি পরীক্ষার হলে করতে পারি নাই, ক্যালকুলেটর ইউজ নিয়ে একটু ঝামেলা হয়েছিল, করতে পারি নাই। ফলে দেখা যাচ্ছে যে আমার এনডিসির পরীক্ষাতে ওয়েটিংয়ে আসছিল। ওয়েটিং থেকে আমি পরবর্তীতে সুযোগ পাইছিলাম কিনা দেখি না, বাট আমার যেহেতু ম্যারিটে আসে নাই, ওয়েটিংয়ে আসছিল। আর পরীক্ষা দেওয়ার পরে যখন বের হই, তখন আমি দেখি যে এখানে নটরডেম কলেজে পড়তে গেলে এখানে মান্থলি ঢাকাতে 10K প্লাস খরচ আছে। বাট প্রবলেম হয়েছে যে এত টাকা আমার আব্বু তো বেয়ার করতে পারবে কিনা আমি শিওর না। যশোর ক্যান্টনমেন্ট কলেজে আমি যখন পড়ি, তখন আমাদের এখানে খরচ ছিল মান্থলি হচ্ছে তোমার বেতন ছিল 1200 টাকা, আর বাইরে মেস খরচ পড়তে হচ্ছে 2600 থেকে 2800 টাকা। 2600 থেকে 2800 টাকা হচ্ছে মেস খরচ, ভাড়া প্লাস খাওয়া দাওয়া সহ 2600 থেকে 2800 টাকা মেস খরচ পড়তো। তো সব মিলায় মোটামুটি আমার এখানে 4000 মতো খরচ যাইতো, 4K 4000 মতো খরচ যাইতো। তো এই 4000 খরচের মধ্যে আমি মানে যখন এই এনডিসিতে পরীক্ষা দিলাম, এনডিসিতে পরীক্ষার পরে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ঢাকাতে এই যে 10,000 খরচ করে আমার আব্বু আম্মু আমাকে রাখতে পারবে না। আমার আব্বু আম্মু 10,000 খরচ করে আমাকে রাখতে পারবে না। আমার হয়তো ইয়াতে পড়া লাগবে, কোথায় পড়া লাগবে, যশোরে পড়া লাগবে, এখানে 4000 মতো দিতে পারবে। এবার ওই সময় আমার এসএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে আমি আবার যেটা করলাম, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলাম। কোন স্কলারশিপ? মানে তোমার ভালো রেজাল্ট করছি, বোর্ড স্কলারশিপ পাবো এটা তো আমি শিওরই ছিলাম, বাট ওই যে তোমার হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটা স্কলারশিপ আছে, ডিবিবিএল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলাম। ডিবিবিএল স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশনের পর এখান থেকে আমি সিলেকশন হয়ে যাই এবং এই স্কলারশিপটা আমি পাই।
এটা ওই যে এসএসসি পরীক্ষার পরে রেজাল্টের পরের যে ফেজটা আছে ওই ফেজে এই জিনিসপত্রগুলো ঘটে এবং এই স্কলারশিপে আমাকে মান্থলি 2000 করে টাকা দেওয়া শুরু করে। তো এটা আমার জন্য বিশাল একটা ফাইনান্সিয়াল সাপোর্ট ছিল। আমি পরবর্তীতে ফিল করি যদি আমি এই স্কলারশিপ না পাইতাম, যশোরে যে আমার জন্য পড়াশোনা করে টিকে থাকা খুবই টাফ হইতো। কারণ হচ্ছে আমার পরবর্তীতে খরচ যখন বিভিন্ন খরচ টরচ বেড়ে যায় এবং আমি প্রথমে একটা খুব লো ক্যাটাগরির মেসে থাকতাম, ওখানে 3 জনের তোমার হচ্ছে রুম শেয়ার করে থাকতাম, ওখানে আমার 800 টাকা করে রুম ভাড়া পড়তো। তো পরবর্তীতে সেকেন্ড ইয়ারে যে আমি বুঝতে পারি যে ফার্স্ট ইয়ারে আমি যেই মেসে আসি এই মেসের যে পরিবেশ এবং আমি 3 জনের রুমে আমার পড়াশোনা প্রচণ্ড হ্যাম্পার হইতেছে। আমি সারা জীবন বাসায় যেভাবে একা একা রুমে প্রচুর পড়াশোনা করে অভ্যস্ত, এখানে এসে আমি তার 20%ও পড়তে পারতেছি না। তো পরে আমি এই মেস চেঞ্জ করে একটু ভালো মেসে যাওয়ার ট্রাই করি, যেখানে আমার রুম ভাড়া ছিল 1500 প্লাস, মানে এর ডাবল রুম ভাড়া। 1500 প্লাস তো 2000-এর কাছাকাছি, 1600 মতো হয়তো রুম ভাড়া পড়তো। তো ওই জায়গায় যে যখন আমি থাকতে যাই তখন আমার খরচ আরো বেড়ে যায়। তখন দেখা যাচ্ছে যে আমার মান্থলি 4.5 প্লাস 4.5 থেকে 5000 মতো আমার খরচ আসা শুরু হয়। এই 4.5 থেকে 5000 আমার আব্বুর পক্ষে দেওয়া অনেক টাফ ছিল। তো সেই জায়গা থেকে আমার এই 2000 টাকা স্কলারশিপ আসার কারণে 5000-এর মধ্যে দেখা যাচ্ছে যে 2000 বাদ চলে গেল, 3000 মতো আমার হচ্ছে খরচ দেওয়া লাগতো আব্বুর। 3000 দিতে আব্বুর অনেক কষ্ট হয়ে যাইতো, কারণ আমার আব্বু হচ্ছে দর্জি, বুঝতে পারছো তো। ওনার দর্জি হলেও উনি আমাদের এলাকার সবচেয়ে রেপুটেটেড দর্জি, মানে দেখা যাচ্ছে যে সবচেয়ে ভালো কাজ পারে এবং ওনার ব্যবসা অনেক ভালো হয়। তো আমার আব্বু দর্জির কাজ করে 2002-03 সালের দিকে পাকা বাড়ি করে ফেলছে, ছাদের বাড়ি আমাদের এলাকায়। মানে উনি এত রেপুটেটেড দর্জি এবং ওনার হাতের কাজ এত ভালো, ওনার ব্যবসা বাণিজ্য এত ভালো ছিল, কাপড়ের বিজনেস এত ভালো ছিল। বাট সমস্যা হয়েছে যে ওই সময় যখন আমি যখন ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করতেছি 2017 সালের দিকে, ওই সময় আমাদের এলাকার পলিটিক্যাল সিচুয়েশন এত খারাপ যে আমাদের এলাকার মানুষ বাড়িতে থাকতে পারতো না। ওই যে হচ্ছে তোমাকে একদম বলি, আচ্ছা যাই হোক এগুলা না বলি। তো ওই সময় মানে আওয়ামী লীগের ফেজ ছিল, আওয়ামী লীগের ফেজে হচ্ছে যে অন্যান্য যারা বিএনপি জামায়াত যারা করতো, তো তাদেরকে অনেক কেস কাস হইতো এবং তাদেরকে বাড়ি থাকতে দিত না। তো আমাদের ওই এলাকাটা হচ্ছে তোমার জামাত এবং বিএনপি শাসিত এলাকা বলতে পারো। তো ওই ওই এই কারণে হচ্ছে ওই এলাকার মানুষজন তোমার ওই সময়টা খুব খারাপ ফেজে গেছে, ফলে বাজারে ব্যবসা বাণিজ্য হইতো না। তো বাজারে ব্যবসা বাণিজ্য না হওয়ার কারণে আব্বুর দেখা যাচ্ছে যে দোকানে এরকম 20,000 টাকার কাজ করা আছে, 20,000 টাকার কাজ করা আছে, বাট এই টাকার কাজ হচ্ছে ডেলিভারি যাচ্ছে না, মানুষ তার কাপড় নিতে আসতেছে না। তো আমার ওই সময় খুবই আব্বুর ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ গেছে। আব্বুর জন্য 3000 টাকা আমাকে ডেইলি দেওয়াও অনেক, মানে মান্থলি দেওয়াও খুব কষ্টের ছিল। তো ওই মোমেন্টে আমি হচ্ছে যে তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পার করছি। তো এটা গেল হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন, আমি কি টাইপের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে গেছি। তো এই ডিবিবিএল এর স্কলারশিপ এটা আমাকে অনেক হেল্প করছে। এবার আসো কলেজে পড়াশোনার সময় এটা আমি কি টাইপের প্রবলেম ফেস করছি। যখন আমি কলেজে ছিলাম তখন আমাদের ওখানে কলেজ হইতো একদম রেগুলার কলেজ যাওয়া লাগতো, মানে একদিনও কলেজ মিস করা যাবে না। কলেজ মিস করলেই তোমার হচ্ছে যে 100 টাকা জরিমানা হয় প্রতিদিন। একদিন কলেজ মিসের জন্য সম্ভবত 100 টাকা করে জরিমানা হয় এবং একটা বড় অ্যামাউন্টে জরিমানা আসে যদি তুমি কলেজে না যাও। আর বাসায়ও ফোন করে, মানে বাসায় হচ্ছে যে যোগাযোগ করে কলেজ যদি না যাও। তো কলেজ মিস দেওয়াই যাইতো না। তো প্রতিদিন কলেজে যাওয়া লাগতো হচ্ছে 8টার মধ্যে, সকাল 8টার মধ্যে একদম ড্রেস পইরা একদম জুতা টুতা পালিশ করে একদম টাইম মতো কলেজে যাওয়া লাগতো। কলেজে 8টা থেকে 1টা পর্যন্ত, 1টা PM পর্যন্ত আমাদের হচ্ছে যে রেগুলার ক্লাস হইতো এবং ক্লাসগুলা খুবই হাই কোয়ালিটির ক্লাস, লেকচারগুলা খুবই হাই কোয়ালিটির, একদম লেকচার ম্যাপ থাকতো তোমার কলেজের। তো ওই লেকচার ম্যাপ ওয়াইজ রেগুলার ক্লাস হইতো। প্রতি উইকে তোমার হচ্ছে মক টেস্ট হইতো আমাদের কলেজে, প্রতি উইকে মক টেস্ট হইতো। এই সব কিছু হচ্ছে আমাদের কলেজের ভালো দিক এবং কলেজের ফ্লোতে পড়াশোনা করলেই তোমার মোটামুটি সিলেবাস খুব ভালো মতো কাভার হয়ে যায়। বাট আমি সবচেয়ে প্রবলেমে যেটা পড়ছি আমাকে কলেজ থেকে যে সমস্ত বইগুলা কিনতে বলছে, যেমন ধরো রসায়নে হাজারি স্যারের বই কিনতে বলছে, ঠিক আছে, রসায়নে হাজারি স্যারের বই কিনতে বলছে, তারপরে ম্যাথে বই কিনতে বলছে, ফিজিক্সে বই কিনতে বলছে। আমি না এসএসসির ওই ছোট ছোট বই পড়ে যখনই ইন্টারমিডিয়েটে উঠছি, এত বড় বড় বই, চ্যাপ্টারগুলো এত বড় বড়, ক্লাসের টপিক যা স্যার পড়ায় ওগুলো আমি ক্লাসে বোঝার জন্য কখনো নোট করতে পারতাম না। আমি ক্লাস নোট করতে পারতাম না। বাসায় দিয়ে যখন আমি বই পড়তাম তখন ক্লাসে কি বুঝাইছে, কোন কোন টপিক পড়াইছে, বাসায় যে যখন একা একা পড়তে যেতাম
আমি কিচ্ছু মিলাইতে পারতাম না, কিচ্ছু মিলাইতে পারতাম না, কি পড়তে হবে আর কি পড়তে হবে না, মানে কোনটা পড়া লাগবে কোনটা পড়া লাগবে না, কি লাগবে কি লাগবে না, এটা আমি ধরতেই পারতাম না। তো আমার প্রথম মোটামুটি 1 মাস ক্লাসের সময়, প্রথম 1 মাস আমি তোমার ফিজিক্স এইটা ধরতে পারছি, ফিজিক্সের ক্লাস খুব ভালো বুঝতাম, ভালো পড়াইতো। কেমিস্ট্রি একদম ধরতে পারি নাই। ম্যাথ ধরতে পারতাম, বাট ম্যাথ এলোমেলো ভাবে করতাম। বায়োলজি খুব ভালো পড়াইতো, বায়োলজি ধরতে পারতাম, ঠিক আছে। আর বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো অসাম লেভেলে পড়াইতো, সেগুলো ধরতে পারতাম। তাহলে আমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছি যেটা, সেটা হচ্ছে কেমিস্ট্রিতে। বাকি আমার অন্যান্য জিনিসপত্রগুলো মোটামুটি ভালো যাচ্ছিল। বিশেষ করে আমার খুব ভালো যাচ্ছিল বাংলা, ইংলিশ, আইসিটি, এই তিনটা। ফিজিক্স ভালো বুঝতাম। তো আমার প্রথম যখন হাফ ইয়ারলি পরীক্ষা হলো, হাফ ইয়ারলি পরীক্ষাতে আমি বাংলায় ভালো মার্ক তুললাম, ইংলিশে ভালো মার্ক তুললাম, আইসিটিতে ভালো মার্ক তুললাম, আর এদিকে ফিজিক্সে আমি সিকিউতে 50-এ 50 পাইলাম, এমসিকিউতেও সম্ভবত 18-19 পাইলাম। কেমিস্ট্রিতে খুব খারাপ করলাম, কেমিস্ট্রিতে সম্ভবত আমি 50-এ 32 বা 33 পাইছিলাম, ঠিক আছে। ম্যাথও মোটামুটি ভালো করলাম, বায়োলজিতে মোটামুটি ভালো করছি, বায়োলজিতে আপ টু দ্য মার্ক করতে পারি নাই, বায়োলজিতে টু দ্য পয়েন্টে যা যা লাগবে সেগুলো না পড়ে আমি এলোমেলো পড়তাম, তখন আমি বুঝতে পারি না। তো আমার হাফ ইয়ারলি পরীক্ষায়, তোমার প্রথম হাফ ইয়ারলি যে পরীক্ষা হলো, হাফ ইয়ারলি পরীক্ষাতে অনেক কম পড়াশোনা করে এ প্লাস চলে আসলো। এই যে অনেক কম পড়াশোনা করে ইন্টারমিডিয়েটে এ প্লাস চলে আসলো, জেনুইনলি বলি আমি এসএসসি লেভেলে যেই পরিমাণ পড়াশোনা করতাম তার আমি 20% পড়াশোনা করি নাই হাফ ইয়ারলিতে, যে তাও আমার এ প্লাস চলে আসে। এখন বলবা ভাইয়া আপনি 20% পড়াশোনা কেন করেন নাই? কয়েকটা ব্যাপার আছে। যখন আমি কলেজে গেছি, কলেজে প্রথম কথা আমি যশোর শহরে প্রথমবার গেছি। তো যশোর শহর আমার কাছে নতুন। তো যশোর শহর নতুন হওয়ার কারণে আমি যশোরে ঘুরে বেড়াইতাম, বন্ধুদের সাথে ভালোই ঘুরতাম। তোমার হচ্ছে যে আজকে বাইপাস রোডের ওদিকে চলে যাইতাম, এয়ারপোর্টের ওদিকে চলে যাইতাম, তারপরে হচ্ছে যে যশোরের শহরের ভিতরে যাইতাম, বিভিন্ন দিকে বেশ ভালোই যাইতাম। নিয়মিত ধর্মতলায় চা খাইতে যাইতাম যশোরের। তো এই যে বিভিন্ন দিকে ভালোই ঘোরাঘুরি হইতো বন্ধুদের সাথে, এদিক সেদিক যাওয়া হইতো, পড়াশোনায় টাইম কম পাওয়া যেত। 2 নম্বর কথা, যশোর ক্যান্টনমেন্ট কলেজে প্রতি উইকেই দেখা যায় প্রিন্সিপালের সাথে স্টুডেন্টদের সেমিনার থাকে। তারপরে কলেজের ভিতরে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান থাকে, এসব অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করতাম, অনুষ্ঠানের উপস্থাপনা করতাম, তারপরে অনুষ্ঠানে আবৃত্তি করতাম, অনুষ্ঠানে বক্তব্য দিতাম। এই যে এখানে একটা ছবি দিছি না, এটা হচ্ছে কলেজের মাঠের সামনে, এটা হচ্ছে আমাদের কলেজের মাঠ। এই যে এই জায়গাতে তোমার হচ্ছে যে তোমার প্রতিদিন সকালে অ্যাসেম্বলি হয়, প্রতিদিন সকালে অ্যাসেম্বলিতে তোমার হচ্ছে স্পিচ দেয় একজন করে, বিভিন্ন সেকশন থেকে এক একজন করে স্পিচ দেয়। আমার সেকশনে যখনই স্পিচের টাইম থাকতো আমি হচ্ছে আমার সেকশন থেকে স্পিচ দিতাম। এবং শুধু স্পিচ না, এই জায়গাতে আমি হচ্ছে আমার সেকশনের প্রিফেক্ট ছিলাম। প্রিফেক্ট হচ্ছে ওই ক্যাপ্টেন টাইপ, সেকশনের বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ন্ত্রণ করে। প্রিফেক্ট একটা ব্যাজ দিত, সেই ব্যাজওয়ালা ছবি আছে আমার। তো ওই সময় এই টাইপের জিনিসপত্রগুলো আমার বেশ ভালোই করা হইতো, বুঝতে পারছো? এই টাইপের জিনিসপত্রগুলো বেশ ভালোই করা হইতো। তো এইগুলা করার কারণে দেখা যাচ্ছে যে আমি বিভিন্নভাবে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। এই যে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে গেছি এবং মাত্র 20-30% এফোর্ট দিয়েই আমি তোমার হাফ ইয়ারলি পরীক্ষাতে এ প্লাস পেয়ে যাচ্ছি, তখন আমার মনে হয়েছে এইচএসসি লাইফে এত বেশি পড়াশোনা করা লাগে নাকি, ভালো কলেজে পড়লে এত বেশি পড়াশোনা করা লাগে না। আমার ভিতরে একটা ফেক কনফিডেন্স আসা শুরু হয়েছে, ভালো কলেজে পড়লে এত বেশি পড়াশোনা করা লাগে না। আর 2 নাম্বার জিনিস, সেটা হচ্ছে আমার যে ইঞ্জিনিয়ারিং এবং বুয়েট টার্গেট ছিল ছোটবেলা থেকে, আমি ওই মোমেন্টে একটা টপ ক্লাস কলেজে পড়তেছি বলে আমি ভুলেই গেছি যে আমার স্বপ্ন তো কলেজ না, আমার স্বপ্ন তো বুয়েট। আমি কলেজের যে একটা প্রাইড, ফ্যাসিনেশন, এইটার মধ্যে এত ডুবে গেছি, ওখানকার পরিবেশে এত বেশি তোমার কি বলে ডিজলভ হয়ে গেছি, আমার ভিতরে এই বুয়েটের পড়ার যে তীব্র আকাঙ্ক্ষা, ইঞ্জিনিয়ারিং পড়ার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা আস্তে 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 ডাউন হওয়া শুরু হয়ে গেছে, ডাউন হওয়া শুরু হয়ে গেছে। এবার এই যে হাফ ইয়ারলির পর থেকে সেকেন্ড ইয়ারের ফাইনালের আগ পর্যন্ত যে টাইমটা, এই টাইমটার পড়াশোনাগুলো আস্তে আস্তে কঠিন হওয়া শুরু হয়েছে। হাফ ইয়ারলি সিলেবাস কম ছিল, বাট হাফ ইয়ারলি থেকে ইয়ার ফাইনালের মাঝখানের এই সিলেবাসটা অনেক হার্ড, অনেক কঠিন, এটা আরো কঠিন হওয়া শুরু হয়েছে। এই জায়গাতে আমি ওই পরিমাণ ইফোর্ট দিই নাই, আগের মতোই মাত্র 20% পড়াশোনা করতেছি। ইয়ার ফাইনালে আমার রেজাল্ট খুব খারাপ আসলো, 4.63 এই টাইপ একটা রেজাল্ট আসলো। আমার তখন মাথায় হাত, আমি করলাম কি, এত খারাপ রেজাল্ট করলাম। আমি আমার লাইফে প্রথমবার একটা পরীক্ষাতে এ প্লাস মিস করছি। এর আগ পর্যন্ত আমার কখনো মানে গোল্ডেন ছাড়া এ প্লাস কোনো সাবজেক্টেও এ প্লাস মিস যাইতো না। এখানে আমার ওভারঅল মিলে এ প্লাস আসে নাই।
তখন আমার মনে হইলো যে আমি এই জায়গাতে অনেক বেশি ডিজলভ হয়ে গেছি, পড়াশোনা করতেছি না। এবার হাফ ইয়ারলি থেকে ইয়ার ফাইনালের মাঝখানে কলেজে স্পোর্টস ছিল, তখন আমি স্পোর্টসের ফুল প্রোগ্রাম করছি, স্পোর্টসে নাচানাচি করছি। স্পোর্টসে নাচানাচি করে ওই যে নাচের টিমের সাথে যোগ দিলাম, প্রোগ্রামে নাচলাম। ওই যারা হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটিসে এক্সপার্ট আছে, বাট কালচারাল অ্যাক্টিভিটিস যে সমস্ত শিক্ষকরা নিয়ন্ত্রণ করে, তারা আমাকে চিনে গেছে। তারা আবার আমাকে কি প্রমোট করা শুরু করছে যে না ঠিক আছে, সামনে তোমার আরো বড় প্রোগ্রাম আছে, সেখানেও তোমাকে নাচতে হবে। সামনে বড় প্রোগ্রাম হলো, কালচারাল নাইট বলে আমাদের ওখানে, কালচারাল নাইটেও এবার ওই টিমের সাথে ঢুকে গেলাম। ওইটার জন্য দিনকে দিন রিহার্সেল হয়, রিহার্সেল হয়, রিহার্সেল হয়। এবার কলেজে ইন্টারনাল কলেজ ম্যাগাজিন তৈরির একটা কম্পিটিশন হইলো, সেখানে ম্যাগাজিন তৈরি কম্পিটিশনে ফার্স্ট হওয়ার জন্য আমাদের টিম গঠন হলো, সেই টিমে আমি একটা পার্ট, সেখানে আমি শুরু করে দিলাম। সো আমি তোমাকে এই গল্পগুলো এই জন্য বলতেছি, আমি পড়াশোনা থেকে কতটা ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম এটা বোঝানোর জন্য। তোমার কলেজ লাইফ হচ্ছে মাত্র 16 থেকে 18 মাস, 16 থেকে 18 মাস, একদম কম সময়। এই 16 থেকে 18 মাসে তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলে যাবে, খুবই কম সময়। এই সময় তুমি পড়াশোনার বাইরে অন্য কিছু যদি করো, তাহলে তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমার এই স্বপ্ন কেন পূরণ হয় নাই, কারণ আমি এই টাইমে যেই সময় আমার পুরা পড়ার ফোকাস থাকার কথা ছিল, আমি ওই সময় অন্য কিছু করছি। এগুলো যে আমার লাইফে কখনো কাজে লাগে নাই তা কিন্তু না। আমি যখন ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, বুটেক্সে ভর্তি হয়েছি, বুটেক্সে ভর্তি হওয়ার পর এই কাজগুলো করার কারণে আমার ভিতরে যে কনফিডেন্স ডেভেলপ হয়েছে। আমি একদম গ্রাম থেকে আসছিলাম, তোমাদের বলছি না, যশোর ক্যান্টনমেন্ট কলেজে আসার আগে আমি ছিলাম একদম গ্রামে। সো ওই গ্রামে থাকা অবস্থায় আমি কিন্তু কনফিডেন্ট ছিলাম না, আমি কিন্তু বাইরের মানুষের সামনে কথাবার্তা বলি নাই। আমি কিন্তু এর আগে কখনো কোনো ডিসি অফিসে প্রোগ্রাম করি নাই, কোনো ক্যান্টনমেন্টের মধ্যে যে প্রোগ্রাম করি নাই, বড় বড় অফিসারদের সামনে কথা বলি নাই, বড় বড় অফিসারদের সাথে চোখে চোখ রেখে হাতে হাত মিলায় কথা বলা, তাদের সামনে উপস্থাপনা করা, তাদের সামনে কনফিডেন্টলি প্রশ্ন করা, এগুলো কিন্তু কখনো করি নাই। ওই জায়গায় যে আমি করছি, ওইটা আমাকে একটা কনফিডেন্স দিছে। এই কনফিডেন্স আমি ইউনিভার্সিটিতে যে কাজে লাগাইতে পারছি, ইউনিভার্সিটিতে যে আমি তখন বিভিন্ন সেগমেন্টে খুব ভালো করা শুরু করছি ওই কনফিডেন্টের কারণে। বাট সমস্যা হইলো, এই টাইম লাইনে আমি এই কাজটা করছি, এটা আমাকে পরবর্তীতে হেল্প করলেও বুয়েটের স্বপ্ন পূরণে কিন্তু হেল্প করে নাই, বুয়েটের স্বপ্ন পূরণে হেল্প করে নাই। জিনিসটা এরকম, তোমার হাতে একটা নির্দিষ্ট টাইম আছে, তোমার হাতে একটা নির্দিষ্ট টাইম আছে, তো তুমি যে রেজাল্টটা করবা সেই রেজাল্টটা আসবে তোমার ইফোর্ট এবং টাইমের গুণফল। তোমার রেজাল্ট হবে তোমার ইফোর্ট এবং টাইমের গুণফল। এখন যদি তোমার টাইম কমে যায়, টাইম যদি তুমি নষ্ট করে ফেলো, আবার ইফোর্টও তুমি যদি আগের মতোই দাও, ধরো তোমার নর্মাল ইফোর্ট দেওয়ার ক্যাপাবিলিটি 5, আচ্ছা তোমার হাতে টাইম আছে 20, তাহলে তুমি 5 কোডিং 100 রেজাল্ট করতে পারবা। বাট তোমার ইফোর্টের ক্যাপাবিলিটি 5, তুমি টাইম নষ্ট করে ফেলছো, টাইম নষ্ট করে তুমি এটা কোর্স করে ফেলছো 10 পরিমাণ টাইম নষ্ট হয়ে গেছে, তখন তোমার রেজাল্ট কত আসবে? 50। তো এই সেম কাহিনী হয়েছে, আমি 10 পরিমাণ টাইম নষ্ট করে ফেলছি, ইফোর্ট আমি পাস করেই দিছি, বাট আমার রেজাল্ট আসছে 50। এবার আমি ইফোর্ট বাড়িয়েছিলাম, ইফোর্ট বাড়াইলে অবশ্য রেজাল্ট একটু ভালো হয়। আমি ইফোর্ট এখানে 5 থেকে মোটামুটি তোমার 7-8 পর্যন্ত যাইতে পারছি, 7-8 পর্যন্ত যাইতে পারছি, ফলে আমার রেজাল্ট ধরে নাও 70 পর্যন্ত আসছে। যদি আমি এই জায়গা থেকে ইফোর্ট সেকেন্ড ইয়ারে রিকভারি না করতাম, তাহলে আমি রুয়েট, আমি যে জায়গাগুলোতে চান্স পাইছি, রুয়েট, তারপর হচ্ছে কুয়েট, তারপর হচ্ছে সাস্ট, এই যে জায়গাগুলোতে আমি চান্স পাইছি, তারপরে বুটেক্স, এগুলোতে আমি চান্সই পাইতাম না। এই জায়গাগুলোতে চান্স পাওয়ার পিছনের রিজন হচ্ছে আমি সেকেন্ড ইয়ারে যে প্রচুর ইফোর্ট দিছি। এবার সেকেন্ড ইয়ারে যে কি করলাম, সেকেন্ড ইয়ারে যে যখন আমি বুঝতে পারলাম আমার টনক কখন নড়ছে, যখন আমার রেজাল্ট 4.63 আসছে ইয়ার ফাইনালে, যে না আমি তো ঠিক জায়গায় নাই। তখন আমি বাসায় বসে প্রথম যেটা করলাম, আমার বইগুলা সব আলাদা করে বের করলাম, প্রত্যেকটা বইয়ে আমার কি পরিমাণ কমপ্লিট হয়েছে সেটা আমি দেখলাম। এবার আমি দেখলাম যে আমার সামনে টাইম লাইনটা কি কি আছে, কি পরিমাণ এফোর্ট দিতে হবে, পুরো জিনিসটা অ্যানালাইসিস করে এবার আমি ডেইলি তোমার হচ্ছে 6 থেকে 8 ঘন্টা রেগুলার প্র্যাকটিস করে করে পড়াশোনা শুরু করলাম। এই প্র্যাকটিস করে করে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে করে পড়াশোনা, প্র্যাকটিস করে করে পড়াশোনা, ধুমায় প্র্যাকটিস করে করে পড়াশোনা শুরু করলাম। প্র্যাকটিস করে করে পড়াশোনা শুরু করছি, বাট আমার দুইটা প্রবলেম ছিল, দুইটা প্রবলেম। দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটাতেই দুইটা পার্ট, একটা হচ্ছে থিওরি পার্ট, আরেকটা হচ্ছে থিওরি পার্ট, আরেকটা হচ্ছে ম্যাথ সলভ পার্ট। তো আমি থিওরি এইটাতে প্রচুর পরিমাণ ফোকাস করতাম, ম্যাথ সলভে আমি ফুল ম্যাথ কখনো করতাম না। আমি ফর্মুলা মুখস্থ করতাম, ফর্মুলা দিয়ে ম্যাথ কেমনে করতে হবে সেটা প্র্যাকটিস করতাম, 2-3 লাইন লিখতাম, পুরা জিনিসটা ক্যালকুলেট করে ফাইনালি অ্যান্সার মিলানো আমি এটা কখনো করতাম না, অ্যান্সার মিলানো আমি কখনো করতাম না।
ফলে প্রবলেম যেটা হয়েছে, আমি সব টপিক পড়ছি, সেকেন্ডারি বিশাল ইফোর্ট দিছি, সব টপিক পড়ছি, সব ইয়া করছি, অ্যান্ড ইফোর্ট দিয়ে আমার এইচএসসিতে তোমার বায়োলজি বাদে মোটামুটি সব সাবজেক্টে এ প্লাস চলে আসলো। বায়োলজি বাদে সব সাবজেক্টে এ প্লাস চলে আসলো। বায়োলজিতে সম্ভবত 168 আসছি, 158 আসছিল, 160 এ প্লাস 158 আসছিল। সো একদম কানের কাছে যে এ প্লাস হইল না। তো এবার পিসিএমে আবার ভালো মার্ক আসলো, ফলে আমি বুয়েটে ফর্ম তুলতে পারছি, 500 সামথিং আসলো, 520-এর কাছাকাছি। সো আমি বুয়েটে ফর্ম তুলতে পারছি, খুবই ভালো, সব ঠিকঠাক। এইবার প্রবলেম যেটা হয়েছে, এই যে অ্যান্সার না মিলানো, অ্যাডমিশন টেস্টের সময় আমি সেম ফেজের মধ্যে দিয়ে গেছি, সব পড়ছি, বাট অ্যান্সার আমি কখনো মিলাইতাম না। পরীক্ষাতে যে বুয়েটের পরীক্ষায় সেম আসছে, সব ম্যাথ আমি জানি, পারি, করতেছি, বাট অ্যান্সার মিলে না, অ্যান্সার মিলে না, অ্যান্সার মিলে না। যে কয়টা পরীক্ষায় অ্যান্সার মিলছে সে কয়টা পরীক্ষা আমি ভালো করছি। তো কলেজ লাইফ আমাদের লাইফের সবচেয়ে রোলার কোস্টার একটা লাইফ। এই টাইম লাইনটা খুবই কম সময়ে যায়। এখানে তুমি এই টাইপের প্রবলেমগুলো ফেস করবা, আমি যেগুলো যেগুলো বললাম। এই প্রবলেমগুলো তুমি যদি ওভারকাম করতে পারো তাহলে তোমার কলেজ লাইফ খুবই ভালো যাবে, আর যদি ওভারকাম করতে না পারো তাহলে তোমার কলেজ লাইফ খারাপ যাবে। এবার আসো কলেজ লাইফে যে আরো কয়েকটা ফ্যাক্টর আছে যেগুলো একটু বিবেচনা করতে হবে। প্রথম কথা হচ্ছে, কলেজ লাইফে তুমি যখন যাবা তখন ফ্রেন্ডস খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তুমি এই কলেজে যখন যাবা, এখানে মোটামুটি ভালো মানের কলেজ বা মিডিয়াম মানের কলেজ যেখানে যাবা, সেখানে যে মেসে উঠবা, তোমার কলেজে যে কিছু বন্ধু তৈরি হবে, মেসে যে কিছু বন্ধু তৈরি হবে। তো মেসে বন্ধু এবং বড় ভাই যারা থাকবে তারা যদি পড়াশোনার অনুরাগী না হয়, তারা যদি পড়াশোনার প্রতি একদম ডিফোকাসড হয়, দ্যার ইজ এ চান্স তুমিও একদম ডিফোকাসড তৈরি হয়ে যাবা। তোমার পড়াশোনার প্রতি আগ্রহ তেমন একটা থাকবে না, তাদের দ্বারা ইনফ্লুয়েসড হবা, এতে টাইম নষ্ট হয়। আমি আমার ফার্স্ট ইয়ারে আমার যেই মেসে থাকতাম, সেই মেসে যতক্ষণ আমি থাকতাম, মেসের মধ্যে যে আমার পড়াশোনার আগ্রহটা আসতো না, কারণ আমি যখন পড়তে বসতাম তখন বাকিরা আমাকে নিয়ে মজা নিত, ডিমোটিভেটিং একটা ফ্যাক্টর। সো মানে মেসের বড় ভাই এবং ফ্রেন্ড যারা আছে তারা যদি পড়ুয়া হয়, অটোমেটিক পিয়ার প্রেসারে তুমি পড়বা। এবার আসো ফ্রেন্ডস, কলেজে যে বিভিন্ন টাইপের ফ্রেন্ড দেখবা, বড় লোকের বুকে যাওয়া ছেলেও দেখবা, আবার প্রচুর পরিমাণে পড়াশোনা করার কমিউনিটিও দেখবা। তোমার যদি টার্গেট থাকে খুব ভালো করার, স্বপ্ন পূরণ করার, তাহলে এখানে ফ্রেন্ড সিলেকশন করতে হবে এরকম যাদের দ্বারা তুমি ইনফ্লুয়েন্সড হয়ে পড়াশোনা করবা, যারা তোমার পড়াশোনায় হেল্প করবে, প্রতিদিন তোমার পড়াশোনায় হেল্প করবে। এই টাইপের ফ্রেন্ড তোমাকে সিলেক্ট করতে হবে। এই টাইপের ফ্রেন্ড সবসময় তোমাকে ইনফ্লুয়েন্স করবে যে আরো ভালো করতে, আরো ভালো করতে, আরো ভালো করতে। এই টাইপের ফ্রেন্ড সিলেকশন করতে হবে। তো ফ্রেন্ডস খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ফ্রেন্ড কমিউনিটি সবার সাথে পরিচয় থাকবে, বাট কলেজ লাইফের ফ্রেন্ড, এই ফ্রেন্ড কমিউনিটি অনেক বড় কইরো না। কলেজ লাইফের ফ্রেন্ড কমিউনিটি কোনগুলাই শেষ পর্যন্ত যে টিকে জানো, যেই ফ্রেন্ডগুলা পরবর্তীতে যে তোমার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং ভার্সিটি এগুলাতে চান্স পায়, কলেজ পার করে আসার পর এই জায়গাগুলোতে চান্স পাওয়ার পর এদের মধ্যে অটোমেটিক কমিউনিটি তৈরি হয়ে যায়। এই ফ্রেন্ডগুলাই তোমার সবচেয়ে বেশি টিকে। আমার লাইফে সবচেয়ে বেশি ফ্রেন্ডশিপ তাদের সাথেই টিকে আছে যারা এইগুলাতে চান্স পেয়ে পরবর্তীতে আমাদের সাথে কমিউনিকেশন রাখছে। যারা চান্স পায় না তারা অটোমেটিক এই জায়গাতে কমিউনিকেশন কমায় দেয়। আইডেন্টিটি ক্রাইসিস বলো, বিভিন্ন টাইপের ইস্যুস, তারা কমিউনিকেশন কমায় দেয়, বা তারা লাইফে ভালো জায়গাতে পৌঁছাইতে পারে না, বা ওই আগ্রহটা হারিয়ে ফেলে। তো ফ্রেন্ডস কলেজ লাইফে অনেক বেশি বানাবা না। কলেজ লাইফে মোটামুটি মিশবা সবার সাথে, বাট ক্লোজ ফ্রেন্ড, পড়ুয়া টাইপের ফ্রেন্ড তৈরি করবা। বাকি এই কলেজে যারা খুব ভালো করবে তারা দেখবা তুমি হয়তো কলেজ লাইফে কখনো তাকে ওইভাবে কথাই বলো নাই, তাকে, তার সাথে তোমার ওইভাবে সম্পর্ক নাই, চিনো না, বাট চান্স পাওয়ার পরে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, এরকম হবে। বুঝতে পারছো? টাইমটা খুব কম, এটা অনেক বেশি ফ্রেন্ড তৈরিতে টাইম দিবা না, অনেক বেশি ফ্রেন্ড তৈরিতে টাইম দিবা না, ফুল ফোকাসটাই থাকবে আগামী 2 বছর আমি আমার সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করব। ফুল ফোকাস থাকবে আগামী 2 বছর আমি আমার একদম 100% হাইয়েস্ট ইফোর্ট দিয়ে পড়াশোনা করব। আমার কথা বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। আর আরো অনেক কিছু শেয়ার করার আছে আসলে। কলেজ লাইফের গল্প তো আর তোমাকে আধা ঘন্টার একটা ভিডিওতে বলতে পারবো না, আর অনেক কিছু শেয়ার করা আছে, বাট আমি যতটুকু বলছি এগুলার মাঝখানে আমি মেজর কিছু পয়েন্ট করে ফেলছি। এই পয়েন্টগুলা দেখে তোমার আন্ডারস্ট্যান্ডিংগুলা, সামারিটা তুমি কমেন্টে লিখে যাবা যে কলেজ লাইফে ডুজ অ্যান্ড ডোন্টস কোনগুলা করতে হবে, কোনগুলা করা যাবে না। ডুজ অ্যান্ড ডোন্টস তুমি অলরেডি আইডেন্টিফাই করে ফেলছো, এই ডুজ অ্যান্ড ডোন্টসগুলা কমেন্ট সেকশনে লিখে যাবা যে মিল্টন ভাইয়ার কলেজ লাইফ থেকে আমি যেগুলো শিখলাম সেগুলো আমাকে কমেন্টে জানাই যাবা। সো তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা আমার জন্য অবশ্য দোয়া কইরো। আর তোমাদের তো কয়েকটা জিনিস বলাই হয় নাই, একটু বলি।
অলরেডি তোমাদের জন্য আমার কলেজ লাইফের কেমিস্ট্রির ফার্স্ট পেপার ব্যাচ এবং সেকেন্ড পেপার ব্যাচ লঞ্চ হয়ে গেছে, আমি এবং নাইমুর ভাই মিলে নিব। তো আমাদের ব্যাচের লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমাদের ফাউন্ডেশন ক্লাস নিব, আমি কিছু কেমিস্ট্রির ফাউন্ডেশন ক্লাস নিব। এই ফাউন্ডেশন ক্লাসগুলা তুমি পাবা হচ্ছে একটা গ্রুপে, এই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে জয়েন করে ফেলো। তোমাদের গুণগত রসায়ন ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে ফ্রিতে পড়ানোর এবং ফ্রি প্লেলিস্ট দেওয়ার, সেটাও আমি খুব দ্রুতই শুরু করব। সো তোমরা জাস্ট আমার এই কমিউনিটিতে গ্রুপে জয়েন করে রাখো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আমার সাথে কেমিস্ট্রিতে আগাইতে চাও তাদের জন্য কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একটু কোর্সটা চেক করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।